এটা হলো বীরচন্দ্রপুর, এটা হলো বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিলেন বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। আজকে আমরা বীরচন্দ্রপুর ধামের এক বিশেষ জায়গা আপনাদেরকে দর্শন করাবো, যে জায়গা সম্পর্কে খুব কম লোকই জানে। দুপুরবেলা এখন ভালোই রোদ, রাস্তাঘাট ফাঁকা, ওটার রাস্তাতে শুধু আমি। সুপ্রভাত বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনারা সকলকে স্বাগত জানাই। আজকে যাব বীরচন্দ্রপুর সাইকেলে। তো অনেকদিন সাইকেলে ট্যুর করা হয়নি, তো চলো আজকে সাইকেলে যাবো বীরচন্দ্রপুর। বাড়ি থেকে বেরোনো 5 মিনিট মতন হলো, তো এখন 1 কিলোমিটার মতো এলাম। আমার বাড়ি থেকে বীরচন্দ্রপুর হচ্ছে 34 কিলোমিটার, প্রায় 3-3.5 ঘন্টা মতো সময় লাগবে। মাঝেখানে দাঁড়াবো, না হলে 2.5 ঘন্টা মতো সময় লাগতো। তবে আজকে আমি একাই, সরবো নাই, রাখবো নাই। এবার চিন্তা লাগছে যদি মাঝখানে সাইকেল খারাপ হয়, কারণ সাইকেল নিয়ে ম্যাসেঞ্জার গিয়েছিলাম আর সাইকেল নিয়ে বক্রেশ্বর গিয়েছিলাম, দুবারই আমার সাইকেল খারাপ হয়েছিল। তো তখন ওরা সঙ্গে ছিল, আজকে একা। আশা করছি যেন আজকে সাইকেল খারাপ না হয়। এখন আমরা ঢুকছি পুনুর মোড়। আমি এখন চলে এসেছি বাগডাঙ্গা মোড়। সাইকেলের চেনে খানিক সমস্যা হয়েছিল, তো ঠিক করে দিলাম। আমি এখন চলে এসেছি তালতলা মোড় সাইডঘাট, আর এদিকে হচ্ছে সাইডে ফেরিঘাটের রাস্তা। আমি এদিকে চলে যাব, সোজা চলে গিয়েছে এটা রামপুরহাটের দিকে, আর এদিকে রাস্তাটা চলে গেছে বহরমপুরের দিকে। তো আমি এদিক হয়ে যাবো। এখন এখান থেকে যাবো কোটাসুর। এখন আমি পেলাম সারদা মোড়। এখান থেকে কোটাসুর হচ্ছে আর 6 কিলোমিটার মতো, ওই মিনিট 15-20 লাগবে। আমাদের ডান দিকে বয়ে যেছে মৌরাক্ষী নদী, আর এই হচ্ছে রাস্তা আমাদের। ভালোই রাস্তা, সাইকেল বেশ স্মুথ চলছে। আমরা এখন ঢুকছি কোটাসুর। রাস্তা চলে যাচ্ছে বহরমপুর কান্দির দিকে, আর এই পাশে বাঁ দিকে যে রাস্তা, এদিকে চলে গেল রামপুরা তারাপীঠ, আর এদিকে বীরচন্দ্রপুর রাস্তা যাওয়া হয়। তো এদিকে আমি চলে এলাম। বাড়ি থেকে আমার মাত্র এখন 16 কিলোমিটার আসা হলো, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগলো। আর এখান থেকে বীরচন্দ্রপুর হচ্ছে কোটাসুর থেকে হচ্ছে 18 কিলোমিটার, তো মোটামুটি 1 ঘন্টার পরই লাগবে। এইদিকে রাস্তাতে গাড়ি অতটা চাপ নেই, ওইদিকে রাস্তাতে গাড়ির চাপ বেশি ছিল, সেরকম ভিডিও করতে পারছিলাম না, খুব ভয় লাগছিলো। এদিকে রাস্তাতে সেরকম গাড়ির চাপও নেই। অনেক দিন থেকে আমাদের প্ল্যান চলছিল যে সাইকেল নিয়ে তো একটু বেরোতে যেতে হবে, ছোটোখাটো সাইকেল রাইড, কিন্তু হচ্ছিলো না। মানে আমাদের ঠিক করছিলাম সব কিছু, যেই ডেট কাছিয়ে আসছিলো সেই ক্যান্সেল হয়েছিল। তো আজকে এটা মানে আমার কোনো ডেট ফেট ঠিক ছিল না, হুট করেই বেরিয়ে পড়লাম। দেখছি যত ডেট ঠিক করবো তত যাওয়ার হচ্ছে না। তো যা হয় হবে, বেরিয়ে পড়লাম আজকে। আজকে একাই। এখন এসেছি মৌরেশ্বর বেরোলাম। এদিকে রাস্তাটা চলে গেছে গোয়ালপুরের দিকে, আর এদিকে রাস্তাটা চলে গিয়েছে মল্লাপুরের দিকে, আর এদিকে রাস্তা চললো তারাপীঠ আর বীরচন্দ্রপুরের দিকে। এখান থেকে আর বীরচন্দ্রপুর হচ্ছে 13 কিলোমিটার। রাস্তার দুধারে যেদিকে চোখ যায় খালি সবুজে সবুজ। এসে পৌঁছেছি হাজিপুরে, আর এখান থেকে বীরচন্দ্রপুরের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার মতো, আর 10 মিনিট মতো লাগবে। অবশেষে চলে এলাম বীরচন্দ্রপুর, আর 1 কিলোমিটার মতো বটে। আর এখান থেকে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া। দাঁড়িয়ে আছি বীরচন্দ্রপুর এখানে। তো বাড়ি থেকে বীরচন্দ্রপুর আসতে আমার টাইম লাগলো প্রায় 2.5 ঘন্টা মতো। বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টার সময়, তো এখন বাজছে ঘড়িতে 10:30। তো চলো বীরচন্দ্রপুর ঘুরে দেখবো, সাথে তোমাদেরকে ঘুরাবো। আপনাদের বলে রাখি, আপনারা বীরচন্দ্রপুর কীভাবে আসবেন। আপনারা যারা তারাপীঠ পুজো দিতে আসবেন, তারাপীঠে পুজো দেওয়ার পর হাতে কিছুটা সময় নিয়ে ঘুরে দেখতে পারেন বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর তারাপীঠে খুব কাছে অবস্থিত। আপনারা তারাপীঠে টোটো পেয়ে যাবেন বীরচন্দ্রপুর ঘুরে আসার জন্য। আমরা এখন চলে এসেছি বীরচন্দ্রপুর ঘোরার প্রথম জায়গা আমাদের চিত্তদার সাথে। এখন আমরা আছি জানুকুণ্ডুতে। তো চলো জানুকুণ্ডু দেখবো এবং এখানকার ইতিহাস আমাদের সামনে একটু তুলে ধরবো।
এখানে বাবা বাসারাই দিকে গেছিল যে এইখান থেকে যে ওই অনেক বাবা এখানে গিয়েছিল মানে ও ধান করছিল দাদা দিকে খেতে দিয়ে। হরে কৃষ্ণ, নিত্যানন্দ প্রভু। আচ্ছা, এই যে স্থানটা দেখছেন, এই স্থানটা হচ্ছে মহাভারতে বর্ণিত নিধুবন বৈকুণ্ঠপীঠ, বা আপনার ব্যাসদেবের নাম শুনে থাকবেন, ব্যাসদেবের আশ্রম। মহাভারতকালে একচক্র নগরীতে যখন এই জায়গাটায় মহাভারতের যে যুদ্ধের সময় একচক্র, এখানে চক্র যে রথের চাকা শ্রীকৃষ্ণ ছুঁড়েছিলেন, সেটা যখন এখানে এসে পড়ে তখন আমাদের সেই চক্র এই গ্রামে এসে পড়ে, তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে একচক্র। আর এখানে ব্যাসদেবের আশ্রম ছিল। তো মহাভারতকালে আমাদের যে পঞ্চপাণ্ডব ছিলেন, পঞ্চপাণ্ডব একসময় এটা একটা বিরাট রাজ্যের দেশ বা বিরাট রাজ্যের অঞ্চল ছিল, জঙ্গল ছিল। এই জঙ্গলে ব্যাসদেবের আশ্রমে এক রাত্রি নিশি যাপন করেছিলেন পঞ্চপাণ্ডব। এখানে মা কুন্তী এবং পঞ্চপাণ্ডবের মূর্তি আছে, এবং তারা এখানে এক রাত্রি নিশি যাপন করার পরে এক ব্রাহ্মণের কুটিরে বাস করেছিলেন, এবং সেই ব্রাহ্মণের কাছ থেকে খবর পান যে কোনো এক বক অসুর এখানে প্রত্যেকটা গ্রাম থেকে মানুষদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করত। তো উনি আমাদের যিনি ভীম ছিলেন, ভীম পরবর্তীকালে আর্তনাদ শুনে গ্রামবাসী উনি বলেন যে আমি সেই রাক্ষসকে বধ করব, এবং উনি সেই রাক্ষসকে বধ করার জন্য সেই দিনকে গাড়ি নিয়ে যান এবং সেই রাক্ষসকে উনি বধ করেন, যার প্রমাণস্বরূপ কুটাসুরে যে মন্দির আছে সেই মন্দিরে ওনার সেই রাক্ষসের বক অসুরের যে জানু অর্থাৎ হাঁটুর মালাই চাটু, ওটা ভাঙা ওখানে এখনও রাখা আছে। আর এটা হলো সেই মন্দির যেখানে উনি এক রাত্রি ছিলেন। নমস্কার। এবার আমরা চলে এলাম গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠ অনেকটা এলাকা জুড়ে অবস্থিত। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা এলাও নেই, তাই মন্দিরের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে জায়গাটা, এই জায়গাটা বকুলতলা নামে খ্যাত। আর এই বকুলতলা এই কারণে বিখ্যাত যে এই বকুলতলাতে আমাদের যিনি ত্রিভঙ্গ মুরারি বঙ্কিম বিহারী বাঁকারাই, উনি যে গরু নিয়ে আসতেন মাঠে এবং এখানে বিশ্রাম করতেন এই বকুলতলাতে, এবং এখানে অনেক কিছু লীলা উনি দেখিয়েছেন। তো এই বকুল গাছটা একটা বিশেষত্ব কি, এই বকুল গাছটা আজকে আমি এরকম দেখছি, আপনারাও এরকম দেখছেন, আমার বাবারাও বলে এরকম দেখেছি এবং দাদুরাও বলতে এরকমই দেখেছি। এর বয়স হয়তো 500 বছরের বেশি হয়ে যাবে, কিন্তু গাছটা এরকমই আছে, ঠিক আছে। এটা হচ্ছে বিশেষত্ব। এর পিছনে একটা পৌর মন্দির ছিল যেটা বর্তমানে ভেঙে দেওয়া হয়েছে, এবং ভেঙে দেওয়ার পরে এখানে একটা নতুন মন্দির স্থাপন করা হবে। আপনারা এসে অনেক এখানে দোকানপাট পেয়ে যাবেন, মালা আছে, একতারা আছে, নয়নতারা আছে, ডুগডুগি আছে, অনেক কিছু জিনিসপত্র, ছোটো ছোটো ছেলেদের খেলনাপাতি আছে, তো এখান থেকে আপনারা কিনতে পারবেন। এটা হচ্ছে একচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির। চলো ভিতরে প্রবেশ করি। নিতাই বাড়ি এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, ঢুকতে তো এমনিতেও দেবে না। মন্দিরটা দেখে দাও তো। আপনাদেরকে বাইরের দিক থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকে আপনাদেরকে মন্দিরের ভিউটা দেখালাম, এবং দেখতে মন্দিরের ভিতরটা। এখন তো বন্ধ হয়ে গেছে, তো এখন ভিতরে ঢুকতে পারবো না। আমরা এখন চলে এসেছি বীরচন্দ্রপুরের ইস্কন মন্দিরে। এদিকে সব সুবিধাযুক্ত এখানে মন্দির, যে মন্দিরটায় পার্কিংয়ের সুবিধা আছে, এবং সঙ্গে সঙ্গে এটা হচ্ছে মায়াপুর ট্রাস্টি, মায়াপুর থেকে এখানে এই মন্দিরটা করা হয়েছে। এই মন্দিরটাতে খুব সুন্দর কারুকার্য বিশিষ্ট একটা মন্দির, যেটাকে এই মন্দিরটাতে যদি আপনারা আসেন আপনার প্রাণ ভরিয়ে যাবে, আপনার একদম শান্তি এসে যাবে মনে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে, এটা হচ্ছে পুরনো আবাসস্থল, আর এটা হচ্ছে পুরনো মন্দির যেটাকে এখন নতুনভাবে করা হয়েছে। এখানে যদি আপনারা আসেন তো এখানে ভোগ পেতে পারেন, আপনারা ভোগ পেলে এখানে ভোগ নিতে পারবেন, এবং কুপন কেটে এখানে থেকে আপনারা ভোগ পাওয়ার আগে পর্যন্ত কুপন পাবেন। দেখুন এখনও কুপন দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখন টাইমিং নাই নাকি? এখানে ভোগ খাওয়ার আগে পর্যন্ত কুপন দেবে। আচ্ছা, এখনও কুপন নিয়ে প্রসাদ পাওয়া যেতে পারে। আচ্ছা।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ঘাটটায় আসছি, এই ঘাটটা অত্যন্ত পুরনো। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, এর কারুকার্য দেখে বুঝতে পারছেন যে অত্যন্ত পুরনো ঘাট। এই ঘাটটা নিত্যানন্দ প্রভুর আমলের তৈরি। এখন বাঁকারায় জানুকুণ্ডে অন্তর্ধান হয়ে যায়, তখন বাঁকারায়ের এখানে উজানে এই যে যমুনা, এটাকে এই যমুনাতে উজানে নিম কাষ্ঠরূপে বাঁকারাই ওই কাঠ ভেসে আসে, নিম কাঠ উজানে ভেসে আসে, এবং সেই কাঠ দিয়ে শ্রী যে বিশ্বকর্মা ওই কাঠ দিয়ে বাঁকারের মূর্তি, ত্রিভঙ্গ মুরারির মূর্তি তৈরি করেন। এই সেই ঘাট, যমুনার কালো জল আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে সামনে আপনারা ইস্কনের মন্দিরটাও দেখতে পাবেন। এই হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, পুরী আদতেই তৈরি করা হয়েছে মন্দিরটা, এবং পেছনে ছবি তোলা নিষিদ্ধ। শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতানো শিব মন্দির, যেটা পাতাল শিব। আপনারা আসুন, ভিতরে গেলে দেখতে পাবেন পাতালের মধ্যে একটা শিব অবস্থান করছে এখানে। কথিত আছে যে এই শিব মন্দিরে পুজো দিলে বা এই শিব মন্দির দর্শন করলে আপনার মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরটাকে দেখছেন, এটা গোষ্ঠতলা নামে পরিচিত। গোষ্ঠতলায় কী হয়, যেখানে শ্রী বঙ্কিমবিহারী গরু চড়াতেন, বাংলা কথায় বলা যায় গরু চড়াতেন, এই বটবৃক্ষের তলে উনি বসে এখানে গরু চড়াতেন, এবং এখানে উনি ওনার বিশ্রাম করতেন এই বৃক্ষতলে। এই বৃক্ষের যে বয়স বলা যেতে পারে 1000 বছরের বেশি। একে আমরাও এরকমই দেখছি, আমার বাবারাও এরকম দেখেছে, আমাদের দাদুরাও এরকমই দেখছে। এবং এখানে শ্রী শ্রী বাঁকারাই প্রভু জগন্নাথের সঙ্গে দেখা করতে আসেন, এবং এখানে বছরে একটা দিন এখানে প্রচুর বড় মেলা হয়। এটা হলো বাঁকারায়ের মন্দির। এটা বাঁকারাইকে বলা যেতে পারে ত্রিভঙ্গ মুরারি, যে আমরা এতক্ষণ ধরে ত্রিভঙ্গ মুরারি বাঁকারাই বঙ্কিমবিহারী বলছিলাম, এটা হচ্ছে তারই মন্দির। আমাদের বীরচন্দ্রপুর মূলত বাঁকারাইয়ের জন্যই বিখ্যাত এবং নিতাইয়ের জন্যই বিখ্যাত। এই মন্দিরটা আজ থেকে নিয়ে প্রায় 550 বছর পুরনো, এবং 550 বছর আগে বাঁকারাই হলেন নিত্যানন্দের ভাই, অর্থাৎ হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবীর অষ্টম গর্ভের সন্তান হলেন বাঁকারাই। আসুন মন্দিরটাকে দর্শন করি। এবার আমরা চলে এসেছি বাঁকারায়ের মন্দিরে। এই হচ্ছে মেন মন্দির, যেখানে শ্রী শ্রী বঙ্কিমবিহারী বিরাজমান। এখানে লেখা আছে বঙ্কিমবিহারীর ছবি তোলা নিষিদ্ধ, তবে কথিত আছে যে বঙ্কিমবিহারীর ছবি তোলা হলেও সেটা ওঠে না কো। চলুন, আজকে আমরা বীরচন্দ্রপুর ধামের এক বিশেষ জায়গা আপনাদেরকে দর্শন করাবো, যে জায়গা সম্পর্কে খুব কম লোকই জানে। এবং আপনারা জানবেন, বৃন্দাবনে কংসের ইন্দ্রর যখন প্রকোপ হয়, ইন্দ্রর প্রকোপে যখন প্রচণ্ড বৃষ্টি হয়, সেই বৃষ্টিপাতে যখন পুরো গোকুল ধ্বংস হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, তখন শ্রীকৃষ্ণ গিরিগোবর্ধন পাহাড়কে তার কড়ি আঙুলে তুলে সেই গোকুলবাসীকে বাঁচিয়েছিল। তো সেই লীলাই এখানে উনি করেন। এবং এই যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা হচ্ছে সেই গিরিগোবর্ধন পাহাড়, যে গিরিগোবর্ধন পাহাড়টা এখনও আমাদের কাছে সেই সাক্ষী হয়ে আছে যে এই পাহাড়টা গিরিগোবর্ধন নামে বীরচন্দ্রপুরে সেই বাঁকারায়ের আজকের দিনে শ্রীকৃষ্ণের যে উনি লীলা এখানে করে গেছেন তার একটা সাক্ষী। তো বীরচন্দ্রপুর ভালোভাবে ঘুরলাম, মানে খাওয়া দাওয়া করলাম, দিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। তো এখন বাজছে দুপুর 2:30। তো চলো বাড়ি যাওয়া যাক। বীরচন্দ্রপুর মোটামুটি ঘোরা হয়ে গেল। পুরো
দুপুরবেলা এখন ভালোই রোদ, রাস্তাঘাট ফাঁকা, ওটার রাস্তাতে শুধু আমি, আলাদাই মজা। এখন ঘড়িতে বাজছে 4:30। আমি এখন চলে এসেছি গদাধরপুরের কাছে। আর গদাধরপুরে এখানে চা নিয়ে নিয়েছি, যেটা সকাল থেকে আমার খাওয়া হয়নি। তো চাটা খাবো, দিয়ে বাড়ির দিকে এগিয়ে যাবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন এক গল্পের সাথে।